বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস। এই অধ্যায় থেকে ক্লাস 12-এর মোটামুটিভাবে সকল স্টুডেন্টই কিছুটা ভয়ে থাকে। কম বেশি সকল শিক্ষার্থী এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর করতে কনফিডেন্স পায় না। শুধুমাত্র যে এই অধ্যায়টা বললে ভুল হবে, কারণ বাংলা ভাষা ও শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাসের এই শিল্প সাহিত্য সংস্কৃতির যে অংশটা, এখানে তোমাদের মোট 3টি অধ্যায় রয়েছে। বাঙালির গানের চর্চার ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস এবং বাঙালির ক্রীড়া চর্চার ইতিহাস। এই 3টা অধ্যায় থেকেই মোটামুটিভাবে সকল শিক্ষার্থী উত্তর করতে ভয় পায় বা তাদের কিছুটা ভীতি রয়েছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো তোমাদের এই 3টি অধ্যায় তুলনামূলকভাবে এত বেশি প্রশ্নের সম্ভার রয়েছে যে একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর মনে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো মনে রাখার বা এই তথ্যগুলো বা এই অধ্যায়গুলো বোঝার কোনো শর্টকাট পদ্ধতি নেই যে কোনো একটা অধ্যায়ের মতো বা আমাদের ভাষা অংশের মতো বুঝিয়ে দিলাম তাহলে হয়ে গেল, এমনটা কিন্তু নয়। এই অধ্যায় থেকে প্রশ্ন করার জন্য তোমাকে এই অধ্যায়টা পড়তেই হবে। কিন্তু তোমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়, তোমরা এই অধ্যায়গুলোকে খুব বড়ভাবে চিন্তা ভাবনা করো যে এত বড় অধ্যায় আমি মুখস্থ করব কি করে। প্রথমেই তোমাদের মাথার মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসে। এই সমস্ত কিছুকে সরিয়ে তুমি যদি এই অধ্যায়গুলোকে ছোট ছোট অংশে আলোচনা করো বা ছোট ছোট অংশে পড়াশোনা করো, তাহলে দেখবে এই অধ্যায় থেকে খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো তোমরা করতে পারছো। তাহলে এই অধ্যায়গুলো পাঠ আমরা কিভাবে করব? এই অধ্যায়গুলো থেকে আমরা প্রশ্নের উত্তর কিভাবে মনে রাখবো? এই সমস্ত তথ্যগুলোর ভিত্তিতেই কিন্তু প্রশ্ন আসবে। তাহলে আমরা মনে রাখবো কি করে? এই সমস্ত কিছুর একটাই হচ্ছে উত্তর। আমরা আমাদের এই যে অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলো কেন রয়েছে, এই অধ্যায়গুলো মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীদের সাথে আমাদের বাংলা ভাষার যেমন বিবর্তন হয়েছে, তার সাথে সাথে আমাদের শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে বাঙালিরা কি কি অবদান রেখেছে, তারা কি, তাদের ঐতিহ্য, এই সমস্ত কিছুগুলো সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে একটা পরিচিতি ঘটানো। সুতরাং আমাদের এই চ্যাপ্টার থেকে মূল উদ্দেশ্য হলো যে মূল বিষয়গুলোকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা। সুতরাং আমরা যখন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, খুব সহজ সরলভাবে আমাদের পরীক্ষার জন্য উপযোগী যেটুকু তথ্য প্রয়োজন আমরা সেটুকু তথ্য নিয়ে পড়াশোনা করব। কারণ তোমাদের পরীক্ষা সামনে, এত বড় তোমাদের মনে হচ্ছে এতগুলো তথ্য, প্রায় প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে। তো এতগুলো তথ্য মনে রাখা তোমাদের কাছে খুবই কঠিন। সুতরাং তোমাদের পরীক্ষার উপযোগী যতটুকু তথ্য জানা প্রয়োজন সেইটুকু তথ্য নিয়ে আমরা আমাদের এই আলোচনা পর্বগুলো চালিয়ে যাব। তো আজকের আলোচনায় আমরা মূলতভাবে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত রূপরেখা নিয়ে সামনে এগোবো। এখন তোমরা যদি তোমাদের এই অধ্যায়টা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে যে তোমাদের অধ্যায়ে এই 3টি বিষয় বা 3টি
বিষয়ভিত্তিকভাবে এই অধ্যায়টা ভাগ করা আছে। কি কি? একটা হলো চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান, দ্বিতীয় কারিগরি ও শিল্পক্ষেত্রে বাঙালির অবদান, এবং তৃতীয় ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা। এই তিনটি অধ্যায় মূলতভাবে তোমাদের রয়েছে। তোমাদের আগের সিলেবাসে আরো দুটো অধ্যায় কিন্তু এর সাথে যুক্ত ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছিল এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্পর্কে একটা অংশ আরো অ্যাড ছিল। সুতরাং আমাদের এই আলোচনা পর্বে প্রথমেই আমরা আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান। এখন চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই মনে রাখতে হবে, এই অংশ থেকে আমরা যতজন ব্যক্তি নিয়ে আলোচনা করব তারা প্রত্যেকেই কিন্তু সুদক্ষ সুখ্যাত চিকিৎসক এবং নিজ নিজ জায়গায় কিন্তু প্রসিদ্ধ এবং সুদক্ষ। সুতরাং যতজন ব্যক্তি সম্পর্কে আমরা লিখব, তো প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমাদের লেখার কোনো প্রয়োজন নেই যে তিনি একজন চিকিৎসক। সুতরাং আমরা কি করব, আমাদের পরীক্ষার জন্য চিকিৎসা ক্ষেত্রে তার কতটুকু অবদান রয়েছে এইটুকু অংশ শুধু আমরা জানব। তার জন্ম কখন, কোথায় পড়াশোনা করেছে, বিলেতে কি কি ডিগ্রি প্রাপ্ত হয়েছে, এত কিছু কিন্তু আমাদের আলোচনার অংশই থাকবে না। শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে তিনি কি কি অবদান রেখেছে এইটুকু নিয়ে আমরা শুধু আলোচনা করব। এবং প্রত্যেকটি আলোচনা শেষে থাকবে তোমাদের এই পাঠের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। সেই প্রশ্নগুলো তোমরা নিজেরাই উত্তর করে যাচাই করতে পারবে যে আমাদের এই আলোচনা পর্বগুলি তোমাদের কাছে কতটা উপকারে আসছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দিতে পারলে। এবার তাহলে আমাদের মূল আলোচনায় আসি। আমরা এক একজন ব্যক্তি সম্পর্কে খুব সহজ সরলভাবে জানব। তো শুরুতেই যে ব্যক্তিটির নাম তোমাদের বইয়ে রয়েছে তিনি হলেন ডক্টর নীলরতন সরকার। তাহলে আমাদের একে রয়েছেন ডক্টর নীলরতন সরকার। ডক্টর নীলরতন সরকারের নাম শোনোনি এমন হয়তো খুব কম সংখ্যক স্টুডেন্টই রয়েছে। তবু তোমাদেরকে বলে রাখি, কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে একটা খুবই প্রসিদ্ধ কলেজ এবং হসপিটাল রয়েছে, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই নামটা হয়তো তোমরা অনেকেই শুনেছ। নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মূলতভাবে চিকিৎসা ক্ষেত্রে নীলরতন সরকারের অভূতপূর্ণ অবদানের জন্য তার নামে এই হসপিটালের নাম রাখা হয়, তাকে স্মরণীয় করে রাখার জন্য, তার উপর কৃতার্থতা জ্ঞাপন করার জন্য। তো মূলতভাবে আমরা এই নীলরতন সরকার সম্পর্কে জানব। এই নীলরতন সরকার কোথায় পড়েছে, কি ছিলেন, এইগুলো সম্পর্কে লিখবো না। মূলতভাবে মেডিকেলে তার অবদান কি ছিল সেটুকু শুধু আমরা জানব। নীলরতন সরকার কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে প্রথমে আমরা জানবো তিনি কি করেছিলেন। কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ডক্টর নীলরতন সরকার কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই প্রতিষ্ঠানটি স্থাপনে তাকে সাহায্য কে করেছিল? সাহায্য করেছিলেন রাধা গোবিন্দ কর এবং ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী। তাহলে
আমরা বলতে পারি কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটা তৈরি করতে সাহায্য করেছিলেন ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী এবং রাধা গোবিন্দ কর। আর কি করেছিলেন না, তিনি প্রথম দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবান প্রস্তুতির কারখানা স্থাপন করেছিলেন। আর কি করেছিলেন না, একটা বিচিত্র রোগ না, একটা খুবই গম্ভীর রোগ যার নাম লিভার অফ সিরোসিস ইন চিলড্রেন। তাহলে কি লিভার অফ সিরোসিস ইন চিলড্রেন, এই রোগ নিয়ে তিনি গবেষণা করেছিলেন। তাহলে আমরা জানলাম তিনটা বিষয়: কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন, দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবান প্রস্তুতির কারখানা স্থাপন করেন, আর লিভার অফ সিরোসিস ইন চিলড্রেন এই বিষয়ে তিনি গবেষণা করেন। এছাড়াও 12 বছর ধরে তিনি একটি পত্রিকার সম্পাদনার কাজ করেছেন, ক্যালকাটা বা কলকাতা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পত্রিকা। তাহলে কি কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পত্রিকার কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পত্রিকার সম্পাদনার কাজ করেছেন। এই ছিল আমাদের নীলরতন সরকার সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য। আর কিচ্ছু জানার প্রয়োজন নেই, তোমাদের প্রশ্ন এইটুকু তথ্য থেকেই আসবে। তাহলে আরেকবার বলি, আমাদের ডক্টর নীলরতন সরকার তিনি কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, তিনি প্রথম দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবান প্রস্তুতির কারখানা স্থাপন করেন, লিভার অফ সিরোসিস ইন চিলড্রেন এই রোগের গবেষণা করেছিলেন, আর কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা পত্রিকা বের হতো, সেই পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন 12 বছর ধরে। এই ছিল আমাদের নীলরতন সরকার সম্পর্কে ধারণা। এবার দ্বিতীয় চিকিৎসক ডক্টর রাধা গোবিন্দ কর, তার সম্পর্কে জানব। ডক্টর রাধা গোবিন্দ কর। ডক্টর রাধা গোবিন্দ কর এর নাম তোমরা হয়তো খুব কম শুনেছ বা প্রায় শুনোনি, কিন্তু সাম্প্রতিককালের একটা ঘটনা তোমরা খুব ভালোভাবে জানো। আর.জি. কর মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের একটা যে নৃশংস একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা সম্পর্কে তোমরা সকলেই অবগত। তো এই আর.জি. কর কি এই রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই যে আর.জি. কর কলেজ অ্যান্ড হসপিটাল, এই কলেজ অ্যান্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ছিলেন রাধা গোবিন্দ কর। তো রাধা গোবিন্দ কর সম্পর্কে আমরা জানব না, তিনি বেলগাছিয়ায় অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে প্রথমেই আমরা জানব বেলগাছিয়ায় অ্যালবার্ট ভিক্টর কলেজ প্রতিষ্ঠা করেন।
এবং এই অ্যালবার্ট ভিক্টর কলেজেই বর্তমান নাম হলো আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অর্থাৎ যখন প্রতিষ্ঠা হয় তখন তার নাম ছিল বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ, এখন এর বর্তমান নাম আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বোঝা গেল? এই ছিল তার প্রধান একটা অবদান। আর কি করেছিলেন? এছাড়াও তিনি একটি দাতব্য চিকিৎসালয় বা দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আর কি করেছিলেন? একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। আর কি করেছিলেন? তিনি কার প্রেস স্থাপন করেন এবং কারমাইকেল কলেজ স্থাপন করেন। তাহলে কার প্রেস এবং কারমাইকেল স্থাপন করেন এবং এই দুটো, এই কারমাইকেল, এটাও পরবর্তী ক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজের সাথে মার্জ হয় অর্থাৎ সংযুক্ত হয়। আর কি করেছিলেন? তিনি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন। কি কি গ্রন্থ? প্রথমত হলো ধাত্রী সহায়, অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, এরকম অনেকগুলি রয়েছে ইত্যাদি। তো এই হলো আমাদের ডক্টর রাধা গোবিন্দ করের আমাদের চিকিৎসা ক্ষেত্রে অবদান। দেখো, খুব সহজ সরলভাবে 3 থেকে 4টা তথ্য আছে। মূল বিষয়, তিনি বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ প্রতিষ্ঠা করেন, তিনি একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন, তিনি কার প্রেস এবং কারমাইকেল প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তী ক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজের সাথে সংযুক্ত হয়, আর কিছু গ্রন্থ রচনা করেন, ধাত্রী সহায়, অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজতত্ত্ব, স্ত্রীরোগ চিকিৎসা, এই সমস্ত কয়েকটি তথ্য বা কয়েকটি গ্রন্থ রয়েছে। তো আজকের ভিডিও আমরা এতটা পর্যন্তই রাখবো, কারণ সমস্তগুলো একটা ভিডিওতে আলোচনা করলে খুব বড় হয়ে যাবে। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আজকের আলোচনা শেষে থাকবে তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। দেখো তোমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারছো কিনা।